যে যতই ট্রল করেন না কেন সঠিক দায়িত্ব থেকে আমাকে বিচ্যুত করতে পারবেন না। 18 জুলাই এই কথাটি বলেছিলেন শিক্ষামন্ত্রী। খুব ভালো কথা। একজন মন্ত্রীকে শুধু ট্রল করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যায় না, দেওয়া উচিত হবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি যেটাকে ট্রল বলছেন তার ভিতরে যদি মানুষের ক্ষোভ থাকে, শিক্ষার্থী অভিভাবকদের হতাশা থাকে এবং সাংবাদিকদের প্রশ্ন থাকে, আপনার সিদ্ধান্ত নিয়ে যৌক্তিক আপত্তি থাকে, তাহলে সেগুলোকে কি ট্রল বলে উড়িয়ে দেবেন? এই সরকার ক্ষমতা এসেছে 6 মাসের মতো হলো, আর এই 6 মাসে শিক্ষামন্ত্রীকে নিয়ে আমি অন্তত 3টা ভিডিও করেছি। 3বারই আলাদা আলাদা প্রসঙ্গে কথা বলেছি। একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে ধরনের সক্রিয়তা, সংবেদনশীলতা, সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা এবং জবাবদিহি আমরা প্রত্যাশা করি, সেখানে তিনি অসরতা দেখিয়ে যাচ্ছেন। 3বার বলেছি, 3বার প্রশ্ন তুলেছি, আর এখন আমি 4র্থবারের মতো প্রশ্ন উপস্থাপন করছি। তাই এবার একটু বোধহয় কঠিন করে বলতে হচ্ছে। দানে দানে 3বার তাকে দেশের মানুষ সুযোগ দিয়েছে, তারপরও একই জায়গায় তিনি দাঁড়িয়ে। তাহলে আরেকবার শুধু মানুষটিকে খারিজ করে দেওয়ার চেষ্টা কেন হবে না? বরং মানুষটিকে নিয়ে তো প্রশ্ন তোলা উচিত। বারবার কেন একজন মন্ত্রী ট্রলের শিকার হচ্ছেন? কেন বারবার তাকে সমালোচকদের খারিজ করে দিতে হচ্ছে এবং আত্মবিশ্বাস ধরে রাখতে নানা প্রমাণ তাকে দিতে হচ্ছে? কেন প্রতিবারই মনে হচ্ছে সমস্যা তার সিদ্ধান্তে নয়, সমস্যা যেন যারা প্রশ্ন করছে তাদের মধ্যে? প্রশ্ন অনেক, উত্তর কঠিন নয়। আমি মনে করি তাকে নিয়ে সরকারকে এখন ভাবতে হবে। হ্যাঁ, প্রয়োজন হলে তাকে সরিয়ে দেওয়ার কথাও ভাবতে হবে। বিএনপি সরকার কেন একজন ব্যক্তির ব্যাড ইমেজকে বয়ে বেড়াবে? কেন? শোনেন ভাই, এই যে এত সহজে একজন মন্ত্রীর পদত্যাগের কথা বলছি, এর কারণ কিন্তু বিএনপি সরকারকে দুর্বল করা নয়, বরং উল্টোটা। কারণ বিএনপি সরকারের কাছে আমাদের প্রত্যাশা এখনো ফুরিয়ে যায়নি। প্রত্যাশা আছে বলেই তো প্রশ্ন করছি। সরকারের প্রতি কোনো প্রত্যাশাই যদি না থাকতো, তাহলে একজন মন্ত্রী কি করলেন কি করলেন না এসব নিয়ে এত মাথা ব্যথার কারণ থাকতো না। কিন্তু আমরা চাই এই সরকার সফল হোক, আর সে কারণে বলছি, একজন মন্ত্রীর ব্যর্থতা যেন পুরো সরকারের ব্যর্থতার প্রতীক হয়ে না দাঁড়ায়। অনেকে বলে ফেলবেন, এত ছোট ছোট ঘটনায় যদি মন্ত্রী পড়ে যায় সরকার কিভাবে টিকবে? অত্যন্ত ভোগাস চিন্তা একেবারেই। কারণ মন্ত্রী বদলানো আর সরকার বদলে যাওয়া এক জিনিস নয়। একজন মন্ত্রীকে সরিয়ে দেয়া মানে সরকার পড়ে গেল, এই ধারণাটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ধারণাই নয়। বরং অনেক সময় একজন অযোগ্য বা বিতর্কিত মন্ত্রীকে সময় মতো সরিয়ে দেয়া সরকারের শক্তির প্রমাণ। একটু ব্রিটেনের দিকে তাকান। 1 দশক ধরে যুক্তরাজ্যে একের পর এক প্রধানমন্ত্রী বদলেছে। ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক, এরপর কিয়ার স্টারমার। নেতৃত্ব বদলেছে, সরকার বদলেছে, কিন্তু ব্রিটেনের রাষ্ট্র হিসেবে শেষ হয়ে যায়নি। বরং সেখানে একটা জিনিস পরিষ্কার, ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নয়, পদ কোনো ব্যক্তিগত সম্পত্তিও নয়। প্রয়োজন হলে সরে দাঁড়ানোর অসম্মানে নয়, বরং জবাবদিহির অংশ। আমাদের এখানে সমস্যাটা কোথায় জানেন? আমাদের এলাকায় একটা শব্দ আছে, ঘাউরমি। আপনি পদে আছেন তাই আপনি থাকবেন। সমালোচনা হচ্ছে, বলবেন ট্রল। প্রশ্ন উঠছে, বলবেন অপপ্রচার। গণমাধ্যমে খবর এসেছে, বলবেন বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কথা বলছে, বলবেন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। কিন্তু জনতার প্রশ্নকে আপনি যতই অন্য নামে ডাকেন, প্রশ্নটা কিন্তু থেকে যায়। এবার আসি শিক্ষক নিয়োগের প্রসঙ্গে। গণমাধ্যমে খবর এসেছে, এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষক নিয়োগের ব্যবস্থায় বড় পরিবর্তন আনার চিন্তা করছে সরকার। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ, যাকে এনটিআরসিএ, নিবন্ধন পরীক্ষা নেয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করে আসছে। 2015 সালের পর কেন্দ্রীয় সুপারিশ ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু হয়। এরপর এর বড় উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠান ভিত্তিক নিয়োগে যে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, স্থানীয় ক্ষমতাবানদের হস্তক্ষেপ কিংবা অর্থের লেনদেন, সেখান থেকে অন্তত একটি কেন্দ্রীয় এবং তুলনামূলক স্বচ্ছ ব্যবস্থায় যাওয়া। এখন যদি আবার শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার চিন্তা করা হয়, প্রশ্ন উঠবেই,
কারণ বাংলাদেশের মানুষ এই কমিটি নির্ভর নিয়োগ ব্যবস্থার গল্প জানে। কোথাও কোথাও অবশ্য ভালো কমিটি আছে, সৎ মানুষ আছেন, দায়িত্বশীল ব্যবস্থাপনাও আছে, কিন্তু পুরো ব্যবস্থাকে কি আমরা এতটা নিরাপদ বলতে পারি? আপনি পারেন? তাহলে রাজনৈতিক প্রভাবের ভয় কেন থাকবে না? স্বজনপ্রীতির ভয় কেন থাকবে না? টাকা দিয়ে নিয়োগের ভয় কেন থাকবে না? আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আরও ভয়ঙ্কর। কারণ আপনি একটা চাকরি দিচ্ছেন না, আপনি একটা শ্রেণীকক্ষের দায়িত্ব দিচ্ছেন। একটা শিশুর সামনে একজন শিক্ষককে দাঁড় করাচ্ছেন। এই শিক্ষক যদি যোগ্যতার বদলে প্রভাবের কারণে চাকরি পান, তার ক্ষতি শুধু একজন প্রার্থীর নয়, তার ক্ষতি একটা প্রজন্মের, তাই নয় কি? কেন্দ্রীয় সুপারিশ ভিত্তিক ব্যবস্থার সমস্যাও আছে, জটিলতাও আছে নিশ্চয়ই। নিয়োগের সময় লাগে, এ নিয়ে আলোচনাও হতে পারে। সংস্কার করতে হলে করতে হওয়া উচিত, কিন্তু সংস্কারের নামে যদি আবার সেই পুরনো রাজনীতিক স্থানীয় প্রভাবের দরজা খুলে দেয়া হয়, তাহলে সেটা সংস্কার নয়, সেটা পেছনে ফিরে যাওয়া। এখন এই খবর প্রকাশের পর শিক্ষামন্ত্রী জানালেন শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আচ্ছা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ঠিক আছে, কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে মিটিং হয়েছে কি হয়নি? আলোচনা হয়েছে কি হয়নি? পরিবর্তনের প্রস্তাব বা চিন্তা এসেছে কি আসেনি? যদি আলোচনাই হয়ে থাকে, তাহলে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলবে না কেন? আপনি কই মাছ দিয়ে শাক ঢাকুন অথবা বল মাছ দিয়ে ঢাকুন, কোনো মিনিং নেই আমাদের কাছে। কারণ এখন মানুষ শুধু আপনার বক্তব্য শুনছে না, মানুষ তথ্য মিলিয়ে দেখছে। আপনি বলছেন একটা কথা, সংবাদ মাধ্যম বলছে আরেকটা কথা, সংশ্লিষ্টরা বলছে আরেকটা কথা, তারপর মানুষ নিজের সিদ্ধান্ত নিচ্ছে। আর এই জায়গাটাতেই হয়তো শিক্ষামন্ত্রী এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাকে শুধু ট্রল হিসেবে দেখলে ভুল করবেন। আমি আবারও বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা আছে, অতিরঞ্জন অবশ্যই আছে, ব্যক্তিগত আক্রমণ আছে, উদ্দেশ্য প্রণোদিত প্রচারণাও আছে, কিন্তু একই সঙ্গে সেখানে এমন একটা জিনিস আছে যা বাংলাদেশের রাজনীতিতে আগে এত শক্তিশালী ছিল না, সরাসরি জনমত। আপনি চাইলে সেটাকে ট্রল বলতে পারেন, কিন্তু সেই ট্রলের মধ্যেও যদি একই প্রশ্ন বারবার আসে, তাহলে প্রশ্নটা আপনার নিজের কাছে করা উচিত, কেন এত মানুষ একই জায়গায় এসে আপনাকে প্রশ্ন করছে? কারণ ট্রলকে থামানোর সবচেয়ে ভালো উপায় ট্রলের মুখ বন্ধ করা নয়, বরং যে কারণে মানুষ ট্রল করছে সেই কারণটা দূর করা। আর এখানেই আসি যে গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজ এত হতাশা কেন? শিক্ষার মান নিয়ে এত প্রশ্ন কেন? শিক্ষামন্ত্রী কেন? শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ হচ্ছি আমরা, এত টাকা খরচ করে নিশ্চিত থাকতে পারছি না। একটু গভীরে যান সমস্যাকে। একটা বড় জায়গা হচ্ছে শিক্ষক নিয়োগ, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ, এসব যদি শিক্ষকতার দরজায় ঢুকে পড়ে, তাহলে আপনি যত কারিকুলাম বদলান, যত বই পরিবর্তন করুন, যত সংস্কারের কথাই বলুন না কেন, শ্রেণীকক্ষের ভেতরে তার ফল আপনি পাবেন না। কারণ শিক্ষা শেষ পর্যন্ত মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করেন শিক্ষক। তাই শিক্ষক নিয়োগ কোনো প্রশাসনিক ফাইলে নয়, এটা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া। আপনি যদি এই জায়গায় ভুল করেন, তার ফল 5 বছর পরে নয়, 10 বছর পরে নয়, একটা প্রজন্ম ধরে দিতে হবে। আর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কথা যখন আসে, তখন আরও কঠিন প্রশ্ন আছে। বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রস্তাব, স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব, নিয়োগ বাণিজ্য কিংবা স্বজনপ্রীতির অভিযোগ হয়েছে। অস্বীকার করতে পারবেন সব কমিটি খারাপ, এ কথা আমি বলছি না, কিন্তু যে ব্যবস্থার অপব্যবহারের ঝুঁকি আমরা জানি, আমরা দেখেছি, সেই ব্যবস্থায় ফিরতে হলে আগের শক্তিশালী সেফ ফোর্স লাগবে, সেটা দেখাতে হবে। নিয়োগ পরীক্ষা কে নেবে? মেধা যাচাই কে করবে? রাজনৈতিক চাপ ঠেকাবে কে? প্রভাবশালী ব্যক্তি যদি নিজের লোক ঢোকাতে চায়, তাকে আটকাবে কে? কোনো প্রার্থী অন্যায় নিয়োগ অভিযোগ করলে তার প্রতিকার কোথায় পাওয়া যাবে? এসব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বলবেন ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ফিরবে, এটা কোনো শিক্ষা ব্যবস্থার সংস্কারের মডেল হতে পারে না। আজ এই কথাগুলো আমি এমন একটা সময় বলছি যখন শিক্ষামন্ত্রী মুহুর্মুহুর সমালোচিত হচ্ছেন, আর আমি তাকে একটা অনুরোধই করব, বাংলাদেশের
শিক্ষামন্ত্রীকে সবচেয়ে বিশ্বাসযোগ্য মন্ত্রী হতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে, হতেই হবে। সমালোচনার জবাব দিতে হবে কাজ দিয়ে। আমরা একটা শিক্ষা সংস্কার করুন যেটা দেখে মানুষ বলবে হ্যাঁ, এই মানুষটা কাজ করেছে। এমন একটা শিক্ষক নিয়োগ ব্যবস্থা তৈরি করুন যেখানে একজন প্রার্থী জানবে তার চাকরি কোনো রাজনৈতিক নেতার হস্তক্ষেপে নয়, কোনো কমিটির সভাপতির পকেটে টাকা দিতে হবে না, তাকে কোনো প্রভাবশালী ব্যক্তির ফোন লাগবে না। এমন একটা ব্যবস্থা করুন যেখানে শিক্ষকতার চাকরি মানে সত্যি মেধা এবং যোগ্যতার মূল্যায়ন। আর আপনি যদি সেটা করতে পারেন তাহলে আজ যারা আপনাকে ট্রোল করছে তারাই কাল আপনাকে প্রশংসা করবে। কিন্তু আপনি যদি সমালোচনাকে ট্রোল ভেবে উড়িয়ে দেন, প্রশ্নকে অপপ্রচার বলেন আর নিজের সিদ্ধান্তের ব্যর্থতা দায় নিতে না চান, তাহলে একটা সময় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা তো শুধু শিক্ষামন্ত্রীকে নিয়ে নয়, প্রশ্নটা বিএনপি সরকারের রাজনৈতিক সক্ষমতা নিয়েও। সরকার কি ভুল মানুষকে ভুল সময় সরাতে পারে? সরকার কি বুঝতে পারে কখন একজন মন্ত্রী তার নিজের ইমেজের চেয়ে সরকারের জন্য বড় বোঝা হয়ে উঠছে? সরকার কি বুঝতে পারে একজনকে ধরে রাখার চেয়ে একজনকে বদলে দেয়া কখনো কখনো বেশি রাজনৈতিক লাভজনক? আমি চাই না এই সরকার ব্যর্থ হোক, বরং চাই এই সরকার সফল হোক। তাই সে কারণে বলছি, শিক্ষামন্ত্রী, আপনার সামনে এখন দুটো পথ। হয় সরে যান, নয়তো নিজেকে বদলে ফেলুন। কিন্তু আগের মতো থেকে শুধু বলবেন যে যতই ট্রোল করুক দায়িত্ব থেকে বিচ্যুত হব না, এটা আর যথেষ্ট নয়। মানুষ এখন জানতে চায় না আপনি দায়িত্ব থাকছেন কি থাকছেন না, মানুষ জানতে চায় আপনি দায়িত্বটা ঠিকমতো পালন করছেন কি না। শিক্ষায় আমাদের পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, আমূল পরিবর্তন প্রয়োজন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের মান, জবাবদিহি থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা, সব কিছুকে নতুন করে ভাবতে হবে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা এখন শিক্ষামন্ত্রীর নিজের ওপরে।